আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস 11। আমরা গত ক্লাসে কার্নোট সাইকেলের অঙ্ক করছি। আজকে কার্নোট সাইকেলের আরও 4টা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্কগুলো একটু বড় বড় হবে, কিন্তু পরীক্ষা আসুক আর না আসুক, অঙ্ক বোঝার জন্য, আমরা বেসিকটা ক্লিয়ার করার জন্য এই 4টা অঙ্ক খুব মনোযোগ দিয়ে করব। মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। মানে এই থার্মোডাইনামিক্সের সাইকেল বোঝার জন্য এই 4টা অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই 4টা অঙ্ক শুরু করার আগে আমি আরও কিছু পূর্বের জিনিস আলোচনা করে নিই। যে পূর্বে একটা জিনিস তোমাদের পড়াইছিলাম, কম্প্রেশন রেশিও। দেখো একটা অঙ্ক ছিল, মনে আছে? একটা অঙ্ক ছিল এরকম, কম্প্রেশন রেশিও। ওই কম্প্রেশন রেশিওটার ব্যাপারটা আমি একটু আলোচনা করে নিই আবার একটু। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আগের ক্লাসে ঠিক এরকম একটা অঙ্ক করছি, দেখো মনে আছে কিনা। এরকম একটা চিত্র ছিল, দেখো এখানে 1 থেকে 2 এ গেছে প্রসেসটা, 1 থেকে 2 এ গেছে, 2 থেকে আবার 3 এ গেছে, তাই না? এরকম একটা অঙ্ক ছিল, দেখো প্রসেসের মধ্যে 1 থেকে যে 2 এ গেছে এটা ভলিউম কমছে, আবার 2 থেকে 3 এ গেছে ভলিউম কমেও নাই বাড়েও নাই, প্রেশার বাড়ছে শুধু। আমি আবার বলি, দেখো এখান থেকে এখানে গেছে, তার ভলিউম কমছে, মানে ভলিউম হচ্ছে তার এই দিকে, তাই না? এই দিক থেকে এই দিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসতে 1 থেকে যখন 2 এ আসছে তার ভলিউম কমছে এবং প্রেশার বাড়ছে। 1 থেকে যখন 2 আসছে ভলিউম কমছে এবং প্রেশার বাড়ছে। কিন্তু 2 থেকে যখন 3 এ গেছে কোনো ভলিউম কমে নাই, শুধু প্রেশার বাড়ছে। ঠিক আছে? এখান থেকে আমরা দেখছিলাম যে এই টোটাল ভলিউমটা হচ্ছে এই যে এইটা। মানে আমি যদি বলি ভি ওয়ান কতটুকু, ভি ওয়ান মানে হচ্ছে যে এতটুকু। আমি দেখাচ্ছি, দেখো তোমাদের এই যে এখান থেকে অন্য কালি হয়ে গেল। আচ্ছা আমি আর একটা কালি চেঞ্জ করে নিই। ভি ওয়ান যদি বলি তোমাকে, ভি ওয়ান হচ্ছে তোমার এই যে এইটুকু, মানে ভলিউম ওয়ান। এই যে একের ভলিউম, একের ভলিউম হচ্ছে তোমার এইটুকু, এইটা হচ্ছে তোমার একের ভলিউম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ভি ওয়ান। আর যদি বলি ভি টু কতটুকু, ভি টু হচ্ছে যে এতটুকু, ভি টু হচ্ছে তোমার এতটুকু, এটা হচ্ছে তোমার ভি টু। আচ্ছা, এখানে কম্প্রেশন হইতেছে শুধুমাত্র 1 থেকে 2 এ, 2 থেকে 3 এ কোনো কম্প্রেশন হচ্ছে না, 2 থেকে 3 এ কোনো কম্প্রেশন হচ্ছে না। তাহলে এখানে আমি একটা রেশিও লিখলাম, কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও মানে হচ্ছে আর সি, আর সি ইজ ইকাল টু হবে তোমার ভি ওয়ান ভাগ ভি টু, ভি ওয়ান ভাগ ভি টু। তার মানে যে 2 পয়েন্টে কম্প্রেশন হচ্ছে, 2 পয়েন্টের একটা ভলিউম আছে, যেমন এই পয়েন্টে একটা ভলিউম আছে। আহ, এই পয়েন্টের ভলিউমটা হচ্ছে তোমার, এই যে এই পয়েন্টের ভলিউমটা, একটা ভলিউম ভি ওয়ান আর একটা ভলিউম হচ্ছে ভি টু। এই যে দুইটা ভলিউম, দুইটা ভলিউমের অনুপাতকে বলা হয় কম্প্রেশন রেশিও। ঠিক আছে? তার মানে যে রেখার মধ্যে কম্প্রেশন হচ্ছে, এই 1 থেকে 2 এর মধ্যে কম্প্রেশন হচ্ছে, একের যে ভলিউম আর এই 2 এর ভলিউম অনুপাত করলেই কম্প্রেশন রেশিও হবে। কিন্তু যে কোনো ধরনের রেশিও বের করার জন্য নিয়ম হচ্ছে সবসময় বড় ভলিউম বা ছোট ভলিউম দিতে হবে। কি দিতে হবে বলো দেখি, বড় বা ছোট। তো বড় ভলিউম কত? ভি ওয়ান, এই যে ভি ওয়ান, নিচে ভি টু। আর ভি ওয়ান কতটুকু? অনেকে মনে করে কি এখান থেকে এইটুকু হয়েছে, এখান থেকে এইটুকু হয়েছে ভি ওয়ান, তা না। এই যে এখান থেকে এই 0 0 বিন্দু থেকে একবার এই পর্যন্ত হয়েছে ভি ওয়ান। আর ভি টু কতটুকু? এই 0 0 রেখা থেকে এইটুকু হয়েছে ভি টু। তাহলে যে কোনো ধরনের রেশিও কি করতে হয়, যে কোনো ধরনের রেশিও তোমার বড় ভলিউম বা ছোট ভলিউম, বড় বা ছোট, এরকম মনে রাখবা। আচ্ছা, এখানে আমাদের যেটা হয়েছিল, এটা হয়েছিল কম্প্রেশন। কিন্তু আমি যদি উল্টাটা চিন্তা করি, উল্টাটা চিন্তা করতে পারি আমি। দেখো তো, মনে করো তুমি এইটা এখান থেকে এখানে আসছে, প্রথমে এখান থেকে এখানে আসছে, এখানে এখানে আসছে, এটা আবার এখান থেকে এখানে গেছে। এইটা 1 নাম্বার না, এইটা 2 নাম্বার না, এইটা 3 নাম্বার না, এইটা এক, 1 থেকে 2 আসছে, আর এই 2 থেকে কোথায় আসছে? 3 এ আসছে। বুঝতে পারছি? উল্টা হয়েছে আর কি, মানে এই দিক থেকে ওই দিক গেছে, এখন আমি চিন্তা করলাম ওই দিক থেকে এই দিকে আসতেছে। এখন কিন্তু আর কম্প্রেশন হয় নাই। দেখো কম্প্রেশন হয়েছে, 1 থেকে 2 আসছে, 2 থেকে 3 এ আসছে, এইটা হচ্ছে এক্সপানশন। 2 থেকে যে 3 এ গেছে এটার নাম কি? এক্সপানশন। তাহলে এখন কিন্তু আর কম্প্রেশন রেশিও নাই। এটা কিন্তু ভি ওয়ান না, এটা ভি টু। ঠিক আছে, এটা হয়ে যাবে কি? ভি থ্রি। এটা হয়ে যাবে তোমার ভি থ্রি, এই যে এটা ভি থ্রি হবে, তাই না?
এই যে 3 এর ভলিউম V3 আর এই 2 এর ভলিউম কত? 2 নম্বর বিন্দু আগের মতোই আছে, এটা হচ্ছে V2। আর এখন এটা কিন্তু কম্প্রেশন না, এখন হচ্ছে এক্সপানশন। এটার নাম কি? এক্সপানশন। তাহলে এখন যদি আমি ভলিউমের অনুপাত বের করি, ধরো এখানে একটা ভলিউম আছে V3 আর এখানে একটা ভলিউম আছে V2, তাহলে অনুপাতটা কি হবে? V2 ভাগ V3 হবে না V3 ভাগ V2 হবে? ভলিউমের অনুপাত, এটা হবে V3 ভাগ কত হবে? V2। আর এইটারে আর কম্প্রেশন রেশিও বলা যাবে না, এটার উপর তখন বলতে হবে এক্সপানশন রেশিও, আর সি না আর ই। তাহলে এটা কি নাম কি? এক্সপানশন রেশিও। মানে দুইটা ভলিউমের অনুপাতকে বলা হয় রেশিও। এখন যদি যদি ভলিউম বাড়ে তাহলে হবে এক্সপানশন রেশিও, আর ভলিউম কমলে হবে কম্প্রেশন রেশিও। তাহলে এখানে ভলিউম বাড়ছে, তাহলে নাম হয়েছে এক্সপানশন রেশিও। তো রেশিও বাই কারণ নিয়ম কি? বড় ভলিউম বা ছোট ভলিউম, V3 বা V2। আর যদি উল্টা থাকতো তাহলে নামটা হচ্ছে কম্প্রেশন রেশিও। উল্টা থাকলে কি হতো? কম্প্রেশন রেশিও। ঠিক আছে, বুঝতে পারছো তো? আশা করি তোমরা বুঝছো, কিন্তু তারপর যদি না বুঝতে পারো তাহলে দেখো আমি এক্সপানশনটা বোঝাচ্ছি তোমাকে আমি। এই যে পিস্টন সিলিন্ডার দেখতেছো না? এই যে পিস্টনটা, পিস্টনটা আসলে এখানে এখানে থাকে না, পিস্টনটা থাকে এই পর্যন্ত। পিস্টনের সীমানা হয়েছে এই পর্যন্ত। এখান থেকে এখানে যায়, আবার এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে আসে। মানে এই যে এই খালি জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটা সবসময় ক্লিয়ার থাকে। আমি বলতেছি দেখো, পিস্টনটা এখান থেকে এখানে যাবে টিডিসি থেকে বিডিসি, তোমরা পড়ছো না? বিডিসি থেকে টিডিসি, টিডিসি থেকে বিডিসি, এই যে এরকম পিস্টনটা এখানে যাতায়াত করবে, তাই না? পিস্টনটা ওই খালি জায়গার ভিতরে যাবে না। খালি জায়গা কোনটা? খালি জায়গা হচ্ছে তোমার এই যে এই খালি জায়গাটা, এটার ভিতরে যাবে না। বুঝছো? তাহলে এখানে কিভাবে এক্সপানশন হচ্ছে দেখো, পিস্টনটা আছে এখানে, এখানে আছে না? এখান থেকে পিস্টনটা এদিকে যাচ্ছে, ভলিউম বাড়ছে। এই যে ভলিউম বাড়তে বাড়তে কোথায় চলে গেলো? V3-তে চলে গেছে। আবার কম্প্রেশন কিভাবে হয়? আবার এখান থেকে এখানে যাবে, এই যে এরকম যাবে, এটা হচ্ছে কম্প্রেশন। আবার এটা হচ্ছে এক্সপানশন, আবার কম্প্রেশন, আবার এক্সপানশন। বুঝতে পারছো? আমাদের আজকে প্রথম অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পরে দেখি তোমরা। এটি কার্নোট সাইকেলের সর্বোচ্চ তাপমাত্রা 420 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সাইকেলের দক্ষতা নির্ণয় করো এবং অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও বা রুদ্রতাপীয় সম্প্রসারণ অনুপাত নির্ণয় করো, গামা ইজিক্যাল টু 1.4। প্রথম অংশটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দুইটা টেম্পারেচার দেওয়া আছে, আমি দক্ষতা বের করে ফেলব, মানে টি ম্যাক্সিমাম মাইনাস টি ম্যাক্সিমাম বা টি ম্যাক্সিমাম করলেই দক্ষতা হয়ে যাবে। কিন্তু পরের অংশটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও, এইটা বের করাটা একটু জটিল হবে। এই অঙ্কে তোমার পিবিটিএস ডায়াগ্রাম আঁকতে হবে। তুমি হালকা করে এখানে পিবিটিএস ডায়াগ্রাম এঁকে ফেলো, মানে আমি যেভাবে আঁকতেছি বোঝার জন্য শুধু। একটা পিবি ডায়াগ্রাম, একটা টিএস ডায়াগ্রাম আঁকতেছি, দেখো এটা হচ্ছে তোমার পিবি ডায়াগ্রাম। খসড়া আঁকবা আর কি, এই যে খুব ভালো করে আঁকার দরকার না, এটা হচ্ছে পিবি আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। তার মানে এটা হচ্ছে এক, এক থেকে যাবে 2-এ, তাই না? এক থেকে যাবে 2-এ, 2 থেকে যাবে 3-এ, আর 3 থেকে যাবে কোথায়? 4-এ, এইরকম হবে। আচ্ছা, 3 থেকে 4 আমি একটু বড় করে রাখি, কারণ তোমরা খসড়া করে রাখবো পরীক্ষার হলে। আমি বলতে বলতে আমি নিজেও বেশি খসড়া করে ফেলছি, কারণ এটা করতে হবে তোমার। কারণ অঙ্কে তো এত, অঙ্ক করার জন্য যে চিত্রটা আঁকার দরকার ওইটা আঁকবা আর কি। ঠিক আছে, আমি আঁকতেছি, দেখো আমরা একটা পিভিটিএস ডায়াগ্রাম আঁকবো। এখন তুমি হয়তো মনে করতে পারো এত চিত্র আঁকার সময় পাবো কই, কিন্তু আমি এই জন্য বলছি খসড়া আঁকবা, মানে কোনো রকম আর কি, বোঝার জন্য। আর চিত্র না আঁকলে তুমি অঙ্ক বুঝবাও না। হয়তো পরের দিকে যখন অঙ্ক করবা, একা একা যখন অঙ্ক করবা, মানে প্র্যাকটিস হয়ে যাবে যখন, তখন হয়তো বুঝতে পারবা, কিন্তু এমনি এমনি বুঝতে পারবা না। এই যে এখান থেকে এইদিকে একটা প্রসেস এইরকম, এখান থেকে এইটা আরেকটা প্রসেস, এখান থেকে এইদিকে আরেকটা প্রসেস, এখান থেকে এইদিকে আরেকটা প্রসেস। লাস্টেরটা হইলো না, লাস্টেরটা একটু সুন্দর করি। এই তো, এখান থেকে এইদিকে যাবে, এখান থেকে এইদিকে যাবে, এখান থেকে এইদিকে যাবে, আর এখান থেকে তোমার এইদিকে যাবে। এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু,
এটা 3 নাম্বার আর এটা 4 নাম্বার। তাহলে এটা হচ্ছে তোমার এইদিকে যেটা হবে এটা পি আর এইদিকে যেটা হবে এটা বি। ঠিক এরকমভাবে এটা হচ্ছে টি আর এটা হচ্ছে কি এস। আর টিএস ডায়াগ্রামটা দেখতে কি হবে এরকম, এই যে টিএস ডায়াগ্রামটা একটা বর্গক্ষেত্র এই যে এরকম। ঠিক আছে, এদিকে হবে প্রেসার, প্রেসার আর এদিকে হচ্ছে কি ভলিউম, এদিকে হবে টেম্পারেচার আর এদিকে হবে এন্ট্রপি। এটা 1, এটা 2, এটা 3 আর এটা 4। এখন আমাকে কি ডাটা দেওয়া আছে বলো দেখি। সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা বলতে আমরা বুঝি কি 420 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ক্যালভিন করতে হবে। ক্যালভিন করলে কত আসে দেখো তো। ক্যালভিন করলে মনে হয় 693 ডিগ্রি ক্যালভিন আসে। তার মানে এই 400 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমরা ক্যালভিন করে ফেলি। দেখো তো সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কোথায় আছে, এই টেম্পারেচার এখানে 1 এবং 2-তে। তাহলে আমি লিখে ফেলি ডাটা গিভেনে T1 ইজ ইকাল টু T2 ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম, তাই না? টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 420 ডিগ্রি সেন্টিগ্রেড, 420 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়েছে 693 ডিগ্রি ক্যালভিন, 693 ক্যালভিন। এইটা দেওয়া আছে এবং সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বনিম্ন তাপমাত্রা কোথায় 3 আর 4-এ একই সমান সমান। তাহলে T3 ইজ ইকাল টু T4 ইজ ইকাল টু টি মিনিমাম, টি মিনিমাম ইজ ইকাল টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ক্যালভিন করো তাহলে 283 ডিগ্রি ক্যালভিন। আর গামার মান দেওয়া আছে কত 1.4। এই ডাটাগুলো শুধু দেওয়া আছে, ডাটা দেওয়া আছে এই কয়টাই। এখান থেকে দক্ষতা বের করা যাবে। দক্ষতাটা বের করে ফেলবো, দক্ষতাটা বের করি আগে। দক্ষতা ইজ ইকাল টু, আমি লিখে ফেলি দেখো, দক্ষতা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ হবে টি ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ কি হবে টি ম্যাক্সিমাম। তাহলে সূত্র মান বসাই দাও, এটা হবে 693 মাইনাস হচ্ছে 283, এটা তো পারো তুমি তাই না, ভাগ 693। এখান থেকে যে মানটা আসবে এটা হচ্ছে 0.5916। সুতরাং দক্ষতা কত হবে, সুতরাং দক্ষতা ইজ ইকাল টু হবে 59.16%। এটি আনসার। ওকে, দক্ষতা নিয়ে কোনো সমস্যা নেই, দক্ষতা আমি পারবো, কিন্তু বাকি অংশটুকু আমি বুঝবো এখন যে অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও কি। এটা অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও। আচ্ছা, তার আগে আমরা তো স্টেট 1 স্টেট 2 স্টেট 3 এরকমভাবে আমরা প্রসেসের অঙ্ক করে আসছি না। আমি এখানে যে পরিস্থিতিটা হচ্ছে আর কি, এই যে 1 2 3, 1 থেকে 2-এ যাবে, 2 থেকে 3 যাবে, 3 থেকে 4-এ যাবে, এই ডাটাগুলো আমি ওইরকমভাবে বসায় ফেলি। প্রথম থেকে আমার কাছে বড় মনে হবে, কিন্তু এতটুকু করা লাগবে না, অভিজ্ঞতা হয়ে গেলে আমি ওইভাবে একটু বসায় ফেলি। এটা হচ্ছে স্টেট 1, এই যে এটা যেটা আঁকলাম এটা স্টেট 1। স্টেট 2 থেকে যাবে স্টেট 3, স্টেট 1 থেকে যাবে স্টেট 2-তে, তারপরে স্টেট 2 থেকে যাবে স্টেট 3-তে, তাই না? আবার স্টেট 3 থেকে যাবে স্টেট 4-এ। দেখো তো আমি ঠিক লিখছি কিনা, এইরকম। এটা যদি 1 হয়, এটা 1, এটা হচ্ছে 2, 2 নম্বর স্টেট, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে তোমার 4। এক থেকে কোথায় যাবে, এক থেকে কোথায় যাবে, এক থেকে যাবে 2-এ, আর 2 থেকে যাবে 3-এ, 3 থেকে যাবে 4-এ, আবার 4 থেকে যাবে 1-এ। সাইকেল পূর্ণ হয়ে গেছে না? 1 থেকে 2-এ যাবে, 2 থেকে 3-এ যাবে, 3 থেকে 4-এ যাবে, আর 4 থেকে যাবে 1-এ। এখন আমরা দেখব যে 1-এর কি কি ডাটা দেওয়া আছে, 2-এর কি কি ডাটা আছে, 3-এর কি কি ডাটা আছে, 4-এর কি কি ডাটা দেওয়া আছে। তার আগে বলো দেখি 1 থেকে 2 কি প্রসেসে যাবে। এই যে 1 থেকে 2, 1 থেকে 2 ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়তেছে, তার মানে এক্সপানশন। এন্ড কি এক্সপানশন এটা, 1 থেকে 2 দেখো, 1 থেকে 2 এ এন্ট্রপি বাড়ে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে টি ইজ ইকুয়াল টু সি প্রসেস। এটা
টেম্পারেচার কনস্ট্যান্ট। 1 থেকে 2 হয়েছে টেম্পারেচার, এই দেখো 1 থেকে 2 হয়ে গেছে টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা এত মানে সময় কালকে এত সময় বোঝানোর পরে যদি তুমি যে টিএস ডায়াগ্রাম মানে এই কোনটা কি প্রসেস যেটা না চিনো তাহলে আজকের ক্লাসে এখন করো না, আগে ওগুলো করে আসো। এই যে 1 থেকে 2টা কি প্রসেস এটা যদি তুমি বুঝতে না পারো তো তুমি আগের ক্লাসটা আবার করে আসো। এখানে বোঝানো কিছু না, আগের ক্লাসে বোঝাই দিছি, এটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা 2 থেকে 3 দেখো, 2 থেকে 3 এখানে বাঁকা রেখা প্রসেস জানা যাবে না, এই যে এখানে যেতে হবে। 2 থেকে 3 কি প্রসেস বলো? টেম্পারেচার কমছে, এন্ট্রপি কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। অ্যাডিবেটিক প্রসেস, অ্যাডিবেটিক, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস, এক্সপানশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। ঠিক আছে, আবার এইটা 3 থেকে 4-এ, এই দেখো 3 থেকে 4-এ আসতেছে, এটা আবার টেম্পারেচার কনস্ট্যান্ট প্রসেস, টেম্পারেচার কনস্ট্যান্ট। আবার 4 থেকে যায় কি গেছে, এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, কম্প্রেশন প্রসেস। এখন ডাটা লেখো, একের কি কি ডাটা দেওয়া আছে, T1 দেওয়া আছে, দেখো T1 ইজ ইকাল টু 693 ডিগ্রি কেলভিন। T2 দেওয়া আছে, দেখো T2 দেওয়া আছে কত, 283 কেলভিন। T3 দেওয়া আছে, দেখো না না T1 T2 একই তো, আমি ভুল করতেছি এখানে, এইখানে T1 T2 একই। T1 T2, T1 যত T2 তত, এটা T2 হয়েছে 693 ডিগ্রি কেলভিন। T3 কত, T3 দেওয়া আছে 283, আর T4 ও 283, 283। আচ্ছা আমাদের যে ডাটাটা চাইছে অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও, তাই না? আমি অঙ্কটা মনে হচ্ছে যে অনেক বড় হচ্ছে, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য এরকম বড় করতেছি, বুঝাইতে পারছি? মানে আমি জাস্ট বোঝাবো তোমারে, এই জন্য আমি বড় করছি, কিন্তু যখন তুমি একবার করবা না তখন দেখবো যে না এটা করার দরকার ছিল কি। আমি জাস্ট পুরো জিনিসটা তোমার ক্লিয়ারলি বুঝাই দিতেছি। আচ্ছা এখানে কোন জায়গার ডাটাটা চাইছে দেখো তো, অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও চাইছে, রেশিও চাইছে মানে ভলিউমের অনুপাত চাইছে, তাই না? কোন প্রসেসের, এখান থেকে এইটুকুর ভিতরে না এখান থেকে এইটুকুর ভিতরে না এখান থেকে এইটুকুর ভিতরে? অ্যাডিবেটিক এক্সপানশন, অ্যাডিবেটিক এক্সপানশন কি এইটা না এইটা, এই যে এইটা অ্যাডিবেটিক এক্সপানশন, অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও চাইছে। তার মানে V2 তে একটা ভলিউম আছে আর V3 তে একটা ভলিউম আছে, এই দুইটা ভলিউমের অনুপাত চাইছে। V2 তে একটা ভলিউম আছে এবং V3 তে একটা ভলিউম আছে, এই দুইটা ভলিউমের অনুপাত চাইছে, এই ভলিউম আর এই ভলিউমের অনুপাত। কিন্তু বড় কোনটা ছোট কোনটা, কোনটা বড় কোনটা ছোট দেখো, মানে V3 বড় না V2 বড়? এই যেখানে দেখো, এই যে এটা দেখো 2 এবং 3, এই যে দুইটার মধ্যে এই যে 2 এবং 3, এই যে 2 এবং 3, 2 এ একটা ভলিউম আছে, 2 এ একটা ভলিউম আছে V2, আর 3 তে একটা ভলিউম আছে V3। এই দুইটারে ভাগ দিতে হবে, কোনটারে কোনটাতে ভাগ দিবা, V3 বড় V2 ছোট, তাহলে আমাদের বের করতে বলছে আসলে V3 ভাগ V2, এইটা ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে তোমার রেশিও, এক্সপানশন রেশিও। মানে এই 2 থেকে 3-এর ভিতরে যে এক্সপানশন হচ্ছে এটা রেশিও কত, মানে V3 ভাগ কত হবে V2, এটা বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই 2 এবং 3-এর মধ্যে সূত্র লিখতে হবে, এখান থেকে যে জিনিসটা বের করতে হবে, এইগুলা এই ডাটাগুলো আমাদের কোনো কাজে লাগতেছে না। 2 এবং 3-এর মধ্যে আমি একটা সূত্র লিখতেছি, দেখো 2 3 কি প্রসেস, অ্যাডিবেটিক প্রসেস, অ্যাডিবেটিক প্রসেস জন্য একটা সূত্র লিখতেছি, দেখো তো হয় কিনা। T2 ভাগ T3, এই যে T2 ভাগ T3 ইজ ইকাল টু V3 ভাগ V2 উপরে গামা মাইনাস 1। এইটা এইভাবে লেখা যায় অথবা এটাও লেখা যায় এরকম ভাবে, দেখো T3 ভাগ T2 ইজ ইকাল টু V2 ভাগ V3 উপরে গামা মাইনাস 1। সূত্রটা দুইভাবেই লেখা যায়, এই যে
T2 ভাগ T3 যদি লেখো তাহলে এখন হবে V3 ভাগ V2, আবার যদি T3 ভাগ T2 লেখো উপরে হবে V2 ভাগ V3। এখন দেখো তুমি কোনভাবে লিখলে তোমার জন্য মানটা বেরোতে সুবিধা হয়। আমাদের লাগবে V3 ভাগ V2, এখানে আছে V2 ভাগ V3 হয়ে গেছে, তাই না? তাহলে এইটা না, এইটা লেখা ঠিক আছে। এই যেখানে কি V3 ভাগ V2 আছে না, এই যে V3 ভাগ V2 আছে, এটা মান বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এইটা দিয়ে করলেও হবে, কিন্তু আবার পরে উল্টাই দিতে হবে। তাহলে আমি ডাইরেক্ট ওইটা দিয়ে করি। সূত্রটা দুইভাবে লেখা যায়, উল্টাপাল্টা করে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন মান বসাই দিই। বা বা T2 ভাগ T3, T2 এর মান কত? 693, এই যে 693 বসাই দিলাম। আর T3 মান কত? 283, ইজিক্যাল টু এই V2 ভাগ V3 ভাগ V2, এটার মান তো বের করবো আমরা উপরে 1.4 মাইনাস 1। তাহলে সুতরাং ক্যালকুলেশন করলে এরকম দেখবা আসে V3 ভাগ V2 ইজিক্যাল টু একটা মান আসবে, ওইটাই তো এক্সপানশন রেশিও, তাই না? কত আসে মানটা দেখো, ওইটা আসবে তোমার 9.383, 9.383 অ্যান্সার। কোনো একক নাই কিন্তু এটার। ওকে, বুঝতে পারছো তো? অঙ্কটা বড় হয়ে গেছে, কিন্তু আসলে অঙ্কটা এত বড় না, তুমি একবার করার পরে অঙ্কটা ছোট হয়ে যাবে। আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, আমাদের পরের অঙ্কে এইটা কাজে লাগবে, তাহলে এটা আমরা একটু নিয়ে যাই সাথে করে। হ্যাঁ, এই যে তোমার এই পিভিটিএস ডায়াগ্রামটা পরের অঙ্কেও আমাদের লাগবে। পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করলে ডাটাগুলো কোথায় কি দেওয়া আছে এটা তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এইটা ডায়াগ্রামটা নিয়ে যাব কপি করে। কপি করলাম। হ্যাঁ, আমি পরের অঙ্কে নিয়ে যাই। এই অঙ্কটা করবো আমরা। এই চিত্রটা আমি ওই অঙ্ক থেকে নিয়ে আসছি, এটা কিন্তু এই অঙ্কে ছিল না। ঠিক আছে, ওকে, অঙ্কটা পড়ো। 6 নম্বর অঙ্কটা, অনুশীলনী 6 নম্বর। একটি আদর্শ কার্নোট ইঞ্জিন, ইহাতে সমুষ্ণ এবং রুদ্ধতাপ প্রসারণ শেষে বায়ুর আয়তন যথাক্রমে 3 লিটার এবং 6 লিটার। তবে ওই চক্রের দক্ষতা কত? দাম ইজ ইকুয়াল টু 1.4। সমুষ্ণ প্রসারণ, সমুষ্ণ মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, সমুষ্ণ মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, রুদ্ধতাপ মানে অ্যাডিবেটিক বা আইসেন্ট্রপিক। এই নামগুলো তোমার কিন্তু ভ্যারিয়েশনগুলো মুখস্থ রাখতে হবে, যে সমুষ্ণ মানে কনস্ট্যান্ট টেম্পারেচার বা আইসোথার্মাল, সমুষ্ণ মানে কনস্ট্যান্ট টেম্পারেচার বা আইসোথার্মাল, আর রুদ্ধতাপ মানে আইসেন্ট্রপিক প্রসেস অথবা অ্যাডিবেটিক প্রসেস। নাম ভিন্ন ভিন্ন আর কি। তাহলে কি বলছে, একটি আদর্শ কার্নোট ইঞ্জিনে ইহাতে সমুষ্ণ এবং রুদ্ধতাপ প্রসারণ শেষে বায়ুর আয়তন যথাক্রমে 3 লিটার এবং 6 লিটার। সমুষ্ণ প্রসারণ মানে স্থির তাপমাত্রা প্রসেস। প্রসারণ কোনটা? স্থির তাপমাত্রা প্রসেস আছে দুইটা, দেখো এইটা একটা স্থির তাপমাত্রা 1 থেকে 2, আবার 3 থেকে 4, এটাও স্থির তাপমাত্রা। কিন্তু প্রসারণ কোনটা? প্রসারণ হচ্ছে উপরেরটা। এটা শেষ হয়েছে কোথায়? 2 এ। তারপর 2 এর একটা ভলিউম দেওয়া আছে, এটা হচ্ছে V2, V2 দেওয়া আছে 3 লিটার। বোঝা নাই? বলছে সমুষ্ণ সমুষ্ণ প্রসারণ। তাহলে সমুষ্ণ আছে দুইটা, এইটা একটা সমুষ্ণ, এইটা একটা সমুষ্ণ, মানে এটা একটি স্থির তাপমাত্রা প্রক্রিয়া, এইটা একটা স্থির তাপমাত্রা প্রক্রিয়া। এই দুইটার মধ্যে প্রসারণ কোনটা? এটা তো সংকোচন, এই যে এখান থেকে এখানে আসছে সংকোচন, ভলিউম কমছে। আর প্রসারণ মানে ভলিউম বাড়বে, এই যে ভলিউম বাড়ছে। তাহলে সমষ্ণ প্রসারণ শেষের একটা আয়তন দেওয়া আছে। তাহলে সমষ্ণ প্রসারণ শুরু হয়েছে 1 এ, শেষ হয়েছে 2 এ। তো 2 এর আয়তন দেওয়া আছে, দাও 3 লিটার। আবার বলছে রুদ্ধতাপ প্রসারণ শেষের আয়তন 6 লিটার। এই দেখো আবার বলছে রুদ্ধতাপ প্রসারণের শেষে, রুদ্ধতাপ প্রসারণের শেষে বায়ুর আয়তন 6 লিটার। তো রুদ্ধতাপ কয়টা প্রসেস? রুদ্ধতাপ হয়েছে এইটা, এই 2 থেকে 3 হয়েছে রুদ্ধতাপ, আর 4 থেকে 1 হয়েছে রুদ্ধতাপ।
2 থেকে 3 এবং 4 থেকে 1, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে একটা আছে সংকোচন, একটা প্রসারণ। যেমন 4 থেকে 1 হয়েছে সংকোচন, আর 2 থেকে 3 হয়েছে প্রসারণ। ওকে, তার মানে আমাদের প্রসারণ শেষের আয়তন দেওয়া আছে, রুদ্ধতা প্রসারণ মানে এই 2 থেকে 3-এর মধ্যে। তাহলে প্রসারণ শুরু হয়েছে 2-এ, রুদ্ধতা প্রসারণ, আর শেষ হয়েছে 3-এ। এই শেষের আয়তন দেওয়া আছে, মানে V3 দেওয়া আছে। V3 ইজিক্যাল টু 6 লিটার। গামা ইজিক্যাল টু দেওয়া আছে অঙ্কে 1.4। দক্ষতা ইজিক্যাল টু কত, এটা বের করতে বলছে। সোজা একটা অঙ্ক। তারপরেও সোজা অঙ্ক হইলে আমরা একটু বড় করে করি। আমরা একটু ওই যে আগের মতো এইখানে একটু, এখান থেকে এখানে যাবে, ঠিক আছে, তারপরে এখানে যাবে, তারপরে যাবে এখানে। বুঝাইতে পারছি? এটা একটু আঁকবা, রুমে যখন অঙ্ক করবে না তখন এটা একটু আঁকবা, আঁকলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেট, এটা 2 নাম্বার স্টেট, এটা 3 নাম্বার স্টেট, এটা হচ্ছে তোমার 4 নাম্বার স্টেট। আচ্ছা, 1 থেকে যে 2-এ যাবে এটা টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে সমুষ্ণ প্রসেস। 2 থেকে যে 3-এ যাবে এটা হচ্ছে পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে অ্যাডিবেটিক। আবার এখানে 3 থেকে যে 1-এ যাবে এটা টেম্পারেচার কনস্ট্যান্ট। আবার 4 থেকে যে 1-এ যাবে এটাও অ্যাডিবেটিক, মানে পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অ্যাডিবেটিক মানে কি, পিবি গামা কনস্ট্যান্ট। এখন আমাদের ডাটা দেওয়া আছে কোন জায়গার, B2 দেওয়া আছে, এই যে B2 দেওয়া আছে তোমার 3 লিটার। আরেকটা কোনটা দেওয়া আছে, V3, এই যে এটা V3 দেওয়া আছে 6 লিটার। ওকে, আর এগুলো ডাটা দেওয়া আছে, ডাটা দেওয়া নাই। তো আমাদের সূত্র লিখতে গেলে 1 থেকে 2-এর সূত্র লিখবো না, আবার 1 আর 4-এর সূত্র লিখবো না। 1 এবং 4-এ তো কিছুই নাই, 1 এর 2-এর মধ্যে সূত্র লিখবো না, 4 এবং 3-এ, তাহলে সূত্র লিখবো 3 এবং 2-এর মধ্যে। আচ্ছা বলো দেখি 3 এবং 2-এর কি প্রসেস কোনটা, 3 এবং 2-এর প্রসেস কোনটা? অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের সূত্র লিখতে হবে এখানে, অ্যাডিয়াবেটিক প্রসেসের সূত্র লিখতে হবে না? আচ্ছা, তার আগে দেখো আমাদের দক্ষতা বের করতে বলছে, তাই না? দক্ষতা বের করতে বলছে। দক্ষতা বের করতে গেলে টেম্পারেচার লাগবে। এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে T1, এটা টেম্পারেচার T2, এটা টেম্পারেচার T3, আর এটা টেম্পারেচার হচ্ছে T4। এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা বলো দেখি, T2টা কি ম্যাক্সিমাম না মিনিমাম? T2টা হয়েছে তোমার ম্যাক্সিমাম, আর T3টা হয়েছে তোমার মিনিমাম, তাই না? T2টা হয়েছে ম্যাক্সিমাম, আর T3 হয়েছে মিনিমাম। তাহলে আমি যদি দক্ষতা বের করি, দক্ষতা বের করার সূত্রটা লিখবো এরকম, দক্ষতা ইজিক্যাল টু, আমাদের দক্ষতা বের করতে বলছে, দক্ষতা বের করার সূত্রটা হবে এরকম, T2 মাইনাস T3 ভাগ T3 ভাগ T2, সরি, T2 মাইনাস T3 ভাগ T2। এটা হচ্ছে দক্ষতার সূত্র না? দেখো তো, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ টি ম্যাক্সিমাম। বুঝো নাকি তাই বলো, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ টি ম্যাক্সিমাম। আচ্ছা, এইখানে T2 T3 এগুলো কিছুই দেওয়া না, দেওয়া আছে কি ভলিউম দেওয়া আছে, এই যে একটা V2 আর একটা V3 দেওয়া আছে। কিন্তু এই সূত্রটা আমরা যদি চেঞ্জ করে লিখি তাহলে মনে হয় একটা কিছু পাওয়া যাবে। এই T2 আর T2 ভাগ দিলাম, ভাগ দিলে থাকলো 1 মাইনাস এখানে T3 T2-তে ভাগ, এই যে T3 ভাগ T2। আমরা যদি কোনোভাবে এই যে T3 ভাগ T2 বের করতে পারি, বসে দিলে আমাদের দক্ষতা চলে আসবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে T3 ভাগ T2 বের করা। আমাদের টার্গেট কি, T3 ভাগ T2 বের করা। এটা বের করার জন্য 3 এবং 2 এর মধ্যে সূত্র ফেলবো, 2 এবং 3-এর মধ্যে সূত্র ফেলবো, 2 এবং 3-এর মধ্যে সূত্র ফেলবো। 2 এবং 3 কি প্রসেস? অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের সূত্র হয়েছে এরকম, দেখো T2, একটা সূত্র আছে দেখো, T2 ভাগ T3 ইজ ইকাল টু V3 ভাগ V2 উপরে গামা মাইনাস 1, ঠিক আছে না? T2 ভাগ T3 ইজ ইকাল টু V3 ভাগ V2 উপরে গামা মাইনাস 1। কিন্তু সূত্রটা লেখা তো ভুল হইলো, উল্টা হয়ে গেছে।
এটাও ঠিক আছে সূত্র লেখা, কিন্তু আমাদের তো টি টু বা টি থ্রি দরকার নাই, আমার দরকার আছে টি থ্রি বা টি টু। তাহলে সূত্রটা আসলে এইভাবে না লেখে এইভাবে লেখো, এইভাবে লেখা যাবে টি থ্রি বা কত টি টু ইজ ইকাল টু, এটা হবে ভি টু বা ভি থ্রি উপরে গামা মাইনাস ওয়ান। ওকে, তাহলে টি থ্রি বা টি টু চলে আসবে না এখন? আচ্ছা, এটা লিখবো না, তাহলে আমরা এটা না লিখে এরকমভাবে লিখবো, তুমি বুঝতে পারবে আসলে কোনভাবে লিখতে হবে। দুইভাবেই লেখা যাবে, কিন্তু এইভাবে লিখলে আমাদের জন্য সুবিধা হচ্ছে, তাই না? তাহলে ইজিক্যাল টু, এই যে এখানে দেখো ভি থ্রি, ভি টুর মান কত, ভি টুর মান দেওয়া আছে দেখো, এই যে 3 লিটার। আর ভি থ্রির মান কত, ভি থ্রির মান 6 লিটার, এই যে 6 লিটার উপরে গামা মাইনাস ওয়ান, গামা মানে 1.4 মাইনাস ওয়ান। এখান থেকে একটা মান চলে আসবে, টি থ্রি বা টি টুর একটা মান চলে আসবে। টি থ্রি বা টি টুর মান আসবে তোমার 0.7578, 0.7578, 0.7578। তাহলে এই টি থ্রি বা টি টুর মান যদি এখানে বসাই দেয় তো দক্ষতা চলে আসবে না? তাহলে সমান সমান 1 মাইনাস 0.7578 সমান সমান এখান থেকে আসবে 0.2421, 0.2421 আর বিয়োগ দিলে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং দক্ষতা ইজ ইকাল টু 24.21%। অ্যান্সার 24.21%। ভয়ের কিছু নেই, অঙ্ক সোজা এগুলা, এগুলো তো ভয় পায় না। আচ্ছা, আমরা এর পরের অঙ্কটা করবো, আর দুইটা অঙ্ক আছে আমাদের। এর পরের অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা একটু তোমরা পড়ো। অঙ্কের আমরা পিভিটি ডায়াগ্রাম এঁকে ফেলছি, এটা লাগবে অঙ্ক করার জন্য। অঙ্কটা একটু পড়ো। একটি কার্নোট সাইকেলে নিম্নলিখিত ডাটাগুলো দেওয়া হলো। সর্বনিম্ন তাপমাত্রা, আমি ডাটা লিখে ফেলি, হ্যাঁ, এখানে নিচে সর্বনিম্ন তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা কত, টি মিনিমাম, টি মিনিমাম ইজ ইকাল টু, টি মিনিমাম মানে হচ্ছে টি থ্রি অথবা টি ফোর, এটা হচ্ছে মিনিমাম। এটা কত দেওয়া আছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তোমার 288 ডিগ্রি কেলভিন, 288 ডিগ্রি কেলভিন, 288 কেলভিন। ওকে, এবং সর্বনিম্ন চাপ দেওয়া আছে একবার। চাপ সর্বনিম্ন কোথায় আছে দেখো, এটা হচ্ছে প্রেসারের ডায়াগ্রাম, এটা এই যে 3 নম্বর বিন্দুতে সর্বনিম্ন চাপ, নাকি এটা, এটা সর্বোচ্চ চাপ, আর এটা হচ্ছে সবার নিচের বিন্দু। তাহলে পি থ্রি দেওয়া আছে তোমার, পি থ্রি দেওয়া আছে তোমার একবার, পি থ্রি দেওয়া আছে তোমার একবার। এখন আসো আইসোথার্মাল কম্প্রেশন শেষের চাপ। আইসোথার্মাল কম্প্রেশন প্রসেসগুলো এখন ক্লিয়ার বুঝতে হবে। আইসোথার্মাল মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার মানে হচ্ছে এই 1 থেকে 2 আর 3 থেকে 4। কম্প্রেশন কোনটা, এই যে 1 থেকে 2 হয়েছে আইসোথার্মাল, 3 থেকে 4ও আইসোথার্মাল। আইসোথার্মাল কম্প্রেশন কোথায়, এটা না কম্প্রেশনের রেখাটা, এটা হচ্ছে এক্সপানশন। এই 1 থেকে 2 এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, আর 3 থেকে 4 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। কম্প্রেশন শেষের চাপ, আইসোথার্মাল কম্প্রেশন শেষের চাপ মানে যে 4, এই যে P4 ইজ ইকাল টু 3.5 বার, 3.5 বার। এটা গেল। এবার আসো আইসেন্ট্রপিক কম্প্রেশন শেষের চাপ। আইসেন্ট্রপিক মানে অ্যাডিবেটিক, অ্যাডিবেটিক কোনটা কোনটা, এই যে এইটা হচ্ছে অ্যাডিবেটিক আর এইটা হচ্ছে অ্যাডিবেটিক, এই যে এইটা অ্যাডিবেটিক, এইটাও অ্যাডিবেটিক। এদের মধ্যে এই অ্যাডিবেটিকটা হচ্ছে এক্সপানশন আর এই অ্যাডিবেটিকটা হচ্ছে কম্প্রেশন। তো বলছে অ্যাডিবেটিক কম্প্রেশন শেষের চাপ মানে এই যে 1, এই যে এটা অ্যাডিবেটিক কম্প্রেশন শেষের চাপ। কম্প্রেশন শুরু হয়েছে অ্যাডিবেটিক এইখান থেকে আর এখানে, এই শেষ হয়েছে এখানে, শেষ বিন্দু এইটা। তাহলে পি ওয়ান দেওয়া আছে তোমার, পি ওয়ান দেওয়া আছে 10.5 বার। বলছে দক্ষতা ইজিক্যাল টু কত, দক্ষতা ইজিক্যাল টু হোয়াট। তো এই অঙ্কটা আমরা এখান থেকে ডাটা দেখলে আমরা হিবিজিবি লেগে যাবে, আসলে কোথা থেকে কী করবো, কোনটা থেকে ডাটা বসাবো, কোন সূত্র বসাবো বুঝতে পারবে না। তাহলে আমরা ঠিক ওই রকম একটা ডায়াগ্রাম এখানে, এই যে একটু আগে যে অঙ্ক করার জন্য আঁকছিলাম না, যে এরকম, এটা 1 থেকে কোথায় যাবে, 2-এ যাবে,
2 থেকে যাবে 3-এ, এরকম 3 থেকে যাবে 4-এ। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে তোমার 4। 1 থেকে সে 2-এ যাবে প্রথমে, 1 থেকে 2-এ যাবে, 2 থেকে 3-এ যাবে, 3 থেকে 4-এ যাবে, আবার 4 থেকে 1-এ যাবে। এটা আঁকলে তোমার জন্য অঙ্ক সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে, যদি একটু সময় বেশি লাগুক, কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, 1 থেকে 2 হয়েছে টেম্পারেচার কনস্ট্যান্ট প্রসেস। আবার এখান থেকে হয়েছে 2 থেকে 3 হয়েছে পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর এটা পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন ডাটা কি কি দেওয়া আছে লিখে ফেলো। T3 T4 দেওয়া আছে, এই যে T3 T4, তার মানে এইখানে T3 দেওয়া আছে, T3 দেওয়া আছে তোমার 288, আর T4 দেওয়া আছে কত 288, দুটো তো একই তাই না, 288। তারপর কি দেওয়া আছে P3 দেওয়া আছে, দেখো P3, এই যে P3 একবার, তাহলে এই যে এখানে ডাটা দেওয়া আছে P3, P3 ইজ ইকুয়াল টু 1 বার। P1 দেওয়া আছে এই যে 10.5 বার, P4 দেওয়া আছে, তো P4 দেওয়া আছে কত 3.5 বার, এই যে P4, P4 is equal to 3.5 বার, আর P1 দেওয়া আছে 10.5 বার, এই যে P1 is equal to 10.5 বার। এই তো এখন ক্লিয়ার বোঝা যায়, তার মানে 2 এর কোনো কিছুই দেওয়া নাই, দেখো তার মানে 2 এর সূত্র ফেলবো না আমরা, সূত্র ফেললে 1 4 অথবা 3 4, এটা সূত্র ফেলবো 1 4 অথবা 3 4, এরকম সূত্রটা ফেলবো। আচ্ছা, কোনটা কোনটা সূত্র ফেলা যায়, এইটার এটা ফেলবা, এটার সাথে এটার কি সূত্র বলো দেখি, এটা কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারের সূত্র কি আছে, এই যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এরকম সূত্র না? এটা তো হবে না অঙ্ক, আসলে আমি জানি তো, এই জন্য আমি বলতেছি হবে না, তুমি চেষ্টা করে দেখো, এটা অভিজ্ঞতা থেকে তুমি বুঝতে পারবা। আমি যদি 3 এবং 4-এর মধ্যে সূত্র ফেলি, তাহলে অঙ্ক হবে না, অঙ্ক হবে 2-এর সাথে তো ফেললে হবে না, 2-এর তো কিচ্ছু নাই, আছে কিচ্ছু নাই খালি, তো 3 এবং 4-এ হবে না, এটা আমি জানি, হবে কোনটা 4 এবং 1-এ, 4 এবং 1-এ। ঠিক আছে, আচ্ছা 4 এবং 1-এ হবে কেন, 4 এবং 1-এ হবে কেন, কারণ 4 এবং 1 অ্যাডিবেটিক তাই না, আমাদের বের করতে বলছে দক্ষতা, আমি ইচ্ছা করে কিন্তু মানে বুঝতেছি না, না বোঝার পান করতেছি যে কেন 4 এবং 1 হবে, দেখো তো তোমাদের মাথা থেকে চিন্তা করো না একটু, আমি তো সরাসরি ক্লাস নিতে পারতেছি না, সরাসরি তোমাদের মাথা থেকে একটু চিন্তা করে দেখো যে কেন 4 এবং 1 করবো। আমরা একটু আগে তো অভ্যস্ত হয়ে গেছি যে এই সূত্রে অঙ্ক করতে হয় তাই না, দক্ষতা, এই যে এটা দক্ষতা ইজ ইকুয়াল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ টি ম্যাক্সিমাম, তাই না? তাহলে এইটা দক্ষতা সূত্র, এটা লেখা যায় না, দেখো তো টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ টি ম্যাক্সিমাম লেখা যাবে, লেখা যায় তো, টি ম্যাক্সিমাম মাইনাস 4 এবং 1-এর জন্য দক্ষতা সূত্র লিখছি টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, এরপরের লাইন এটা লেখা যাবে না, দেখো তো 1 মাইনাস T4 ভাগ হয়তো কত T1, তাহলে আমরা যদি কোনোভাবে T4 ভাগ T1 এর মান বের করতে পারি, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে না, T4 ভাগ T1 এর মান বের করবো, তো T4 ভাগ T1 বের করবো, তাহলে এটা আর এটা অ্যাডিবেটিক, অ্যাডিবেটিকের জন্য এই সূত্র লেখা যায় তো, দেখো T4 ভাগ T1 ইজ ইকুয়াল টু P1 ভাগ P4 উপরে গামা মাইনাস 1 ভাগ গামা, লেখা যায় নাকি দেখো এই সূত্রটা, T4 ভাগ T1 ইজ ইকুয়াল টু P1 ভাগ P4 গামা মাইনাস 1 ভাগ গামা, আমাদের P1 এ দেওয়া আছে, P2 P4 এ দেওয়া আছে, তো সূত্রে গামার মানও দেওয়া আছে, তাহলে হবে না, বসাই দাও, তাহলে এখান থেকে T4 ভাগ T1 এর মান চলে আসবে, তাহলে পরের লাইনে আমরা লিখবো
P1 মানে 10.5 বার, আর P4 এর মান কত আসে 3.5 বার। উল্টা হয়েছে নাকি সূত্রটা? হ্যাঁ, সূত্র উল্টাকে লিখে ফেলছি। দেখো আমি ভুল করতেছি। বলো তো কি সূত্র লিখছি আমি? ওই যে টেম্পারেচারের সাথে ভলিউমের যে সূত্র আছে ওই অনুপাতে লিখে ফেলছি। এখানে আসলে হবে কি এইটা হবে তোমার P4 আর এইটা হবে তোমার P1। টেম্পারেচারের সাথে প্রেসারের সূত্র লিখবে না, তখন এইরকম লিখতে হবে, উপরে উপরে নিচে নিচে মিল। দেখো T4 P4, T1 P1, তাহলে আমি ভুল লিখছিলাম তাই না? P4 এর মান কত? P4 এর মান হচ্ছে 3.5 বার, 3.5। আর P1 এর মান কত? 10.5। উপরে গামা মাইনাস 1 ভাগ গামা, তার মানে 1.4 মাইনাস 1 ভাগ 1.4। এখান থেকে একটা মান আসবে, মানটা হয়েছে তোমার 0.73, 0.73। তাহলে T4 ভাগ T1 এর মান 0.73 আসলো। তাহলে বসায় দিই 1 মাইনাস 0.73 সমান সমান এখান থেকে আসবে তোমার 0.2694। সুতরাং দক্ষতা ইজিক্যাল টু কত হবে? 26.94 অ্যান্সার। 26.94 না অ্যান্সার। শেষ হয়ে গেল। আর পরের অঙ্ক যে লাস্টের অঙ্ক, এটা লাস্টের অঙ্ক হচ্ছে এইটা। আমরা পিভি ডায়াগ্রামটা কপি করে নিয়ে আসি ওখান থেকে। এটা হচ্ছে লাস্টের অঙ্ক। অঙ্কটা একটু পড়ো। এটি কার্নোট সাইকেলের আইসেন্ট্রপিক কম্প্রেশন রেশিও 5। আইসেন্ট্রপিক কম্প্রেশন রেশিও 5। এইটা কিন্তু ভালো মতন বুঝতে হবে, ঠিক আছে? আইসেন্ট্রপিক কম্প্রেশন রেশিও 5 লিখে ফেলি, ডাটা গিভেন এখানে। হ্যাঁ, ডাটা গিভেন আইসেন্ট্রপিক কম্প্রেশন রেশিও, রেশিও দেওয়া আছে মানে ভলিউমের অনুপাত দেওয়া আছে। বলো দেখি আইসেন্ট্রপিক কোনটা কোনটা? বলতে পারবো না? এইটা হচ্ছে আইসেন্ট্রপিক, এই যে এইটা আইসেন্ট্রপিক আর এইটাও আইসেন্ট্রপিক। এটা হচ্ছে এক্সপানশন আর এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে আমাদের কোনটার কথা বলছে, কম্প্রেশন না এক্সপানশন? কম্প্রেশনের কথা বলছে। দেখো কম্প্রেশন, কম্প্রেশন রেশিও, তার মানে 4 এবং 1-এর রেশিও দেওয়া আছে। 4 এবং 1-এর রেশিও দেওয়া আছে, তার মানে দেওয়া আছে, আমি ডাইরেক্ট লিখি V4 ভাগ V1 ইজিক্যাল টু 5 দেওয়া আছে। V4 ভাগ V1 ইজিক্যাল টু 5 দেওয়া আছে, মানে কম্প্রেশন রেশিও। রেশিও মানে বড় মাইনাস ছোট না? আচ্ছা, তারপর আসো আইসোথার্মাল এক্সপানশন রেশিও দেওয়া আছে 2। আইসোথার্মাল প্রসেস কোনটা কোনটা? এইটা আর এইটা হচ্ছে আইসোথার্মাল, তাই না? এইটা আর এটা আইসোথার্মাল। এর মধ্যে এক্সপানশন কোনটা? এটা না, 1 থেকে 2। এর মধ্যে এক্সপানশন হয়েছে এটা 1 থেকে 2। তাহলে 1 থেকে 2 এর জিনিস দেওয়া আছে, আইসোথার্মাল এক্সপানশন রেশিও। এক্সপানশন রেশিও মানে এখানে একটা ভলিউম আছে, এখানে একটা ভলিউম আছে, দুইটা ভলিউমের ভাগ করে দিতে হবে। তাহলে বড়টা ভাগ ছোটটা, তাহলে V2 বড় ভাগ V1 ইজিক্যাল টু দেওয়া আছে তোমার 2। আচ্ছা, এখন আরেকটা বলছে যদি সর্বোচ্চ তাপমাত্রা কত, 550, সর্বোচ্চ তাপমাত্রা কত? T1 T2, T ম্যাক্সিমাম ইজিক্যাল টু T1 ইজিক্যাল টু T2 ইজিক্যাল টু 550 কেলভিন। এবং সর্বোচ্চ চাপ কোথায়? এখানে 3-তে না 2-তে না এই 1-এ? P1 দেওয়া আছে তোমার, P1 দেওয়া আছে 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দক্ষতা কত? গামার মান দেওয়া আছে, গামার মান দেওয়া আছে 1.4। দক্ষতা কত? এই যে ডাটাগুলো আমরা যেভাবে লিখলাম, এইভাবে লিখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা থেকে কোনটা সূত্র ফেলবো। বোঝা যায়? দেখো তো কোথা থেকে কি করব। আমার মাথায় কাজ করতেছে না, আমার মাথায় পুরো আওলা যাবে এরকম যদি অঙ্ক শুরু করো না, তোমার মাথায় কাজ করবে না। তাহলে অঙ্কটা একটু বড় করে করো, দেখবা তোমার অটোমেটিক তুমি বুঝতেছো কোনটা অঙ্ক করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের ওই যে আগের মতো আমরা এরকম ঘর করে নিই। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এক থেকে যাবে কোথায়, সে 2-এ যাবে,
2 থেকে কোথায় যাবে? 3-এ যাবে। আর 3 থেকে কোথায় যাবে? 4-এ যাবে। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, আর এখান থেকে এটা যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার থেকে সে 2 নাম্বারে যাবে, 2 নাম্বার থেকে সে 3 নাম্বারে যাবে, 3 নাম্বার থেকে সে 4 নাম্বারে যাবে। 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাবে টেম্পারেচার কনস্ট্যান্টে, আর 2 থেকে 3-এ যাবে পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর 3 থেকে 4-এ যাবে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর 4 থেকে 1-এ যাবে পিবি গামা কনস্ট্যান্ট, পিবি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এন্ড ডাটাগুলো লিখে ফেলি। V4 আর V1 দেওয়া আছে, V4 আর V1 অনুপাত দেওয়া আছে, তাই না? এই যে V4 আর এই যে V1, এই দুইটার অনুপাত দেওয়া আছে, তাহলে এইভাবে লিখলাম। অনুপাত তো লেখা যাবে না আলাদা আলাদা। আর V2 ভাগ V1 এর অনুপাত দেওয়া আছে, V2 আর V1। V2 কোনটা? এই যে এটা V2 দেওয়া আছে, তাই না? অন্যভাবে দেওয়া আছে, V2 ভাগ V1, V2 V1 দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? T1 দেওয়া আছে, T1 T1 T2 দেওয়া আছে, এই যে T1 T2 ইজ ইকুয়াল টু 550। তাহলে T1 ইজ ইকুয়াল টু, এটা লেখা যাবে, T1 ইজ ইকুয়াল টু 550, আর T2 ইজ ইকুয়াল টু কত? 550। আর P1 দেওয়া আছে কত? 21। এই যে P1 21 দেওয়া আছে, তাই না? P1 ইজ ইকুয়াল টু সর্বোচ্চ চাপ না, P1 ইজ ইকুয়াল টু 21 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এই তো ডাটা দেওয়া আছে। এখন একটা জিনিস দেখো, আমাদের এই 3 নাম্বারের জন্য কিছুই দেওয়া নাই, তা 3 নাম্বারের জন্য আমরা কোনো সূত্র ফেলবো না। 3-এর সাথে 2-এর কোনো সূত্র হবে না, 3-এর সাথে 4-এর সূত্র হবে না, 4-এর সাথে 1-এর সাথে এটার হবে না, তাই না? তো সূত্র কাছাকাছি কি আছে? এইটার সাথে এইটা অথবা এটার সাথে এইটা, তাই না? আমি জানি এইটার সাথে এটা সূত্র ফেললে হবে না, হবে এটার সাথে এটা ফেললে। আমাদের দক্ষতা বের করতে বলছে না? আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দক্ষতার এই সূত্রটা তুমি লেখো, তাহলে বুঝতে পারবা। দক্ষতা ইজ ইকাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। 1-এর তাপমাত্রা ম্যাক্সিমাম আর 4-এর হচ্ছে মিনিমাম। দেখো এই যে 1 হচ্ছে ম্যাক্সিমাম, 4 হচ্ছে মিনিমাম। তাহলে আমরা লিখতে পারবো T1 মাইনাস T4, T1 মাইনাস T4 ভাগ T1, লেখা যায় না? এরপরে লেখা যাবে 1 মাইনাস T4 ভাগ কত? T1। তাহলে আমরা যদি কোনোভাবে এই T4 ভাগ T1 এর মান বের করে ফেলতে পারি, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে আগের মতো। এই একটু আগে তো এইরকম অঙ্ক করছি, তাই না? তাহলে আমরা T4 ভাগ T1 এর মান বের করবো, T4 ভাগ T1 এর মান বের করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 এবং 4 এ কি প্রসেস? এই যে ইসের প্রসেস, কি বলে, অ্যাডিবেটিক প্রসেস। তাহলে এখান থেকে যদি সূত্র লিখি T4 ভাগ T1, এই যে সূত্রটা T4 ভাগ T1 ইজ ইকাল টু V1 ভাগ V4 ইজ ইকাল টু গামা মাইনাস 1। লেখা যায় না সূত্রটা? T4 ভাগ T1, আমাদের T4 ভাগ T1 লাগে, এই জন্য সূত্রটা ওইভাবে লিখছি। T1 ভাগ T4 লিখি না, T4 ভাগ T1 লিখছি। তাহলে এখানে যেভাবে লিখছি এখানে ভেবে লিখছি। তাহলে এখানে 4 উপরে, এখানে 4 নিচে, এখানে 1 নিচে, এটা 1 উপরে, গামা মাইনাস 1, তাই না? সূত্রটা লিখছি এইভাবে। এখন দেখো T4 ভাগ T1 মান বের করতে হলে V1 ভাগ V4 লাগবে, কিন্তু V1 ভাগ V4 দেওয়া নাই, V4 ভাগ V1 দেওয়া আছে। এই দেখো এটা V4 ভাগ V1 দেওয়া আছে তোমাদের, এই যে। কিন্তু আমাদের লাগবে কি? V1 ভাগ V4। তাহলে এখান থেকে V1 ভাগ V4 করা যাবে না? V1 ভাগ V4 ইজ ইকাল টু হবে 1 ভাগ 5। V4 ভাগ V1 যদি 5 হয়, তাহলে V1 ভাগ V4 হবে 1 ভাগ 5। তাহলে এটা মানটা বসাই দাও, এখন মান বসাই দাও, 1 ভাগ 5 উপরে গামা মাইনাস 1। এখান থেকে একটা মান আসে, মানটা আসছে 0.5253। এই মানটা এখানে বসাই দাও, এটা এখানে বসাই দাও, অঙ্ক হয়ে গেছে। 1 মাইনাস 0.5253 সমান সমান আসছে তোমার 47.46
46% অ্যান্সার। এই অঙ্কগুলো সোজা অঙ্ক, কিন্তু আসলে ও একবার দুবার না করলে এই অঙ্কগুলো হঠাৎ করে তুমি পারবে না। পরীক্ষার হলে আসলো তুমি পেরে গেলা, তা কিন্তু পারবে না। এত এত মানে সহজ কিছু না, করা থাকতে হবে। ঠিক আছে, তার মানে করার কোনো বিকল্প নাই, মানে এটা অঙ্ক করতে হবে। যত করবা তত তোমার প্র্যাকটিস বাড়বে, তত তুমি অভিজ্ঞ হইবা, আর তত তুমি চট জলদি ধরে ফেলতে পারবে যে কীভাবে অঙ্ক করতে হবে। আর আসলে এই অঙ্কগুলো এই অঙ্ক যদি পরীক্ষার হলে আসে না, তুমি পারবা না যতই করা থাকুক। আমি যে অঙ্কটা করাইলাম 9 নাম্বার, কিংবা তার আগে যে অঙ্কগুলো করাইলাম, যতই করা থাকুক তুমি পরীক্ষার হলে পারবা না। কারণ পরীক্ষার হলে একটা খারাপ জিনিস, এটা পরীক্ষার হলে কোনো কিছুই কাজ করে না, মাথা কাজ করবে না তোমার। কিন্তু আমরা এই অঙ্কগুলো করতেছি, আমার অভিজ্ঞতা অর্জন হইতেছে, এই অঙ্কগুলো কোথাও না কোথাও কাজে লাগবে। আবার যদি আসে দিতেও পারবা তুমি, কারণ আমি যদি এই অঙ্কই হুবহু আসে তুমি দিতে পারবা না, হুবহু এইটাই আসলো তাই তুমি দিতে পারবা। ঠিক আছে, তো দেখা যাক। আমরা সাইকেলের মধ্যে কার্নোট সাইকেল শেষ দিয়ে দিলাম, আগামী ক্লাসে আমরা অটো সাইকেল শুরু করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।